বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। লক্ষ্মীদেবী বলছেন, দক্ষিণেশ্বরে আমরা তখন নহবতে থাকতাম। ঠাকুরের শোবার বসবার ঘরখানিতে লোকজন থাকলে ঠাকুর ইশারায় নাকের কাছে একটা গোল চিহ্ন দেখিয়ে মাকে বোঝাতেন মার নাকের নথ ছিল কিনা। আবার নহবতকে বলতেন খাঁচা, আর আমাদের দুজনকে বলতেন সুখ আর শাড়ি। মা কালীর প্রসাদ, ফলমূল, মিষ্টি ঠাকুরের ঘরে নামলে রামলাল দাদাকে বলতেন নাকের কাছে ওইরূপ চিহ্ন দেখিয়ে, ওরে খাঁচায় সুখ শাড়ি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। বাইরের লোকে বুঝতো বুঝি সত্যি সত্যি পাখি আছে। মাস্টার মহাশয়েরও প্রথম ওই ধারণা ছিল। নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কি বলতো। ঠাকুরের কানে মাঝে মাঝে সেসব কথাও যেত। ঠাকুর মাকে বলতেন, দেখো ওরা সব হাঁস পুকুরের চারধারে ঘুরে বেড়ায়, আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের মধ্যে কত কি কথাবার্তা বলে, আমি সব টের পাই। বলে এর সবই ভালো, তবে যে রাত্রিরে স্ত্রীর সঙ্গে একসঙ্গে শোয় না, এই যা। ওদের কথাবার্তা পরামর্শ তুমি শুনোনি বাপু। ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করো। দেখো বাপু, তাদের কথায় আমারও ওষুধপালা করোনি। আমার সব আছে, তবে ভগবানের জন্য সব শক্তি তাকে দিয়ে রেখেছি। মা আলতো আলতো ভাষায় জবাব দিলেন, না না, সে কি কথা। লক্ষ্মীদেবী বলছেন, নহবতে তখন ওইটুকু ঘরে কি করে যে কুলিয়ে যেত তাই এখন ভাবি। ঠাকুরেরই খেলা। মা, আমি আরেকটি মেয়ে। আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রী ভক্তরা গিয়ে থাকতেন। কামারহাটির গোপালের মা মাঝে মাঝে থাকতেন। তার মস্ত মোটাসোটা শরীর ছিল। ওই তো একটুখানি ঘর, কিন্তু তার মধ্যেই কত কাণ্ড, এক বৃহৎ সংসার। আমাদের সব জিনিসপত্র, রাতবার সাজ সরঞ্জাম, তেল, নুন, লঙ্কা, তেজপাতা, ফোড়ন, মশলা, চালুনি, কুড়ুনি, বাসন কোসন, হাঁড়ি কুড়ি, ভাড়া সবই থাকতো। আবার খাবার জলের জ্বালা, আর ঠাকুরের পেট খারাপ, তার জন্য অনেক রকম পথ্যের জোগাড় থাকতো। কই, শিঙি, মাগুর, জিওল মাছ যখন যেমন পাওয়া যেত। ঠাকুরের তো রাত্রে বেশি ঘুম হতো না। অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নহবত পানে এসে আমাদের ডাকতেন, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, ওঠ, তোর খুড়িকে তোল, আর কত ঘুমোবি, রাত যে পোয়াতে চললো, এইবার কাক কোকিল ডাকলো বলে মার নাম কর। শীতের সময় ঠাকুরের সাড়া পেলে মাঝে মাঝে মা লেপের ভেতর থেকে শুয়ে শুয়ে আমাকে আস্তে আস্তে বলতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখন উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিস না। সাড়া না পেলে ঠাকুর নিজে ওপরে উঠে জল নিয়ে দরজা গোড়া চৌকাঠের ফাঁক দিয়ে বিছানা লেপের ওপর গড়িয়ে ঠেলে দিতেন। তখন সব ভিজে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি অগত্যা আমাদের উঠে পড়তে হতো। এক একদিন বিছানাও ভিজে যেত। ঠাকুরের মাথায় চুল পেকেছিল দুগাছা, দাড়িও ছিল কিছু কিছু। মাথার সামনে গরমের দরুন খানিকটা চুল উঠে গিয়েছিল। আর তিনি বুড়ো হয়ে বেঁচে থাকতে মোটেও চাইতেন না। বলতেন, লোকে যে বলবে ওই রাসমণি কালীবাড়িতে একটা বুড়ো সাধু থাকে, সে কথা আমি সইতে পারবো না। মা বললেন, ও কথা কি বলতে আছে, তোমার কি এরই মধ্যে যাবার সময় হয়েছে? আর বুড়ো হয়ে এখানে থাকতেও লোকে বলবে রাসমণির কালীবাড়িতে একজন পীরবিন সাধু থাকেন। তিনি বললেন, হ্যাঁ, লোকে তোমায় পীরবিন মিরবিন অত সব বলতে যাচ্ছে আর কি। আমি যখন বিয়ের পর বাপের বাড়ি বিধবা বেশে ফিরে আসি, লক্ষ্মীদেবী বলছেন, তখন তিনি আমায় একদিন বলেছিলেন, ধর্মকর্ম যা সব ঘরে বসে করবি, বাইরে তীর্থে তীর্থে একলাটি ঘুরে বেড়াবি না, কার পাল্লায় পড়বি কে জানে, ওই খুড়িমার সঙ্গে সঙ্গে থাকবি, বাইরে বড় ভয়।
কামারপুকুরে থাকার সময় ঠাকুর প্রতিদিন সন্ধ্যাবেলায় তার পৈতৃক বাড়ির দরজার পাশে বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যারা যেত তাদের লক্ষ্য করতেন। সব মেয়েদেরই পুকুর থেকে জল আনার জন্য ওই রাস্তা দিয়ে যেতে হতো। তারা কলসি নিয়ে আসতো এবং ঠাকুরের দরজার কাছে দেখে সামনে ছোট উঠানে কলসি রেখে তার পাশে বসে পড়ত। ঠাকুরের ঈশ্বরীয় কথা ও গান শোনার আনন্দে তারা সব ভুলে যেত। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।